আজকের গল্প ফাঁদ। টাঙ্গাইল থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন হাসান। চাকরির সুবাদে তখন আমাকে সিলেটে যেতে হয়েছিল। জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস সেখানে অবস্থান করতে হয়েছিল। এই অবস্থানকালে আমার জীবনে একটি কাহিনীর জন্ম নেয়। আজ পর্যন্ত কাহিনীটিকে ধারণ করে আছি এবং কাউকে বলতে পারিনি। আমার এই কাহিনীটিকে অনেকে অবিশ্বাস্য বিবেচনা করবেন এবং অনেকে সমালোচনা মুখর হবেন। তবু বলছি, মানুষের জীবনে কত কিছুই তো ঘটে যায়। স্থানীয় কর্মকর্তা আমার অবস্থানের জন্য এক মালিকের 4 রুম বিশিষ্ট ঘরের একটি রুম ভাড়া নেওয়ার প্রস্তাব দেয়াতে মালিকের একমাত্র গার্ডিয়ান এবং দারোগা কন্যা ঝাড়ি দেওয়ার পর বিতাড়িত করল। পরের 2 দিন অনেক অনুনয় বিনয় করায় 4 নাম্বার রুমটিকে বরাদ্দ করেন। সন্ধ্যার পর সংশ্লিষ্টরা সমবেতভাবে আমাকে রুমে অধিষ্ঠিত করে গেল। একটি তক্তপোষ, হাঁড়ি পাতিল এবং চুলা ক্রয় করে দেয়া হয়েছে। আমাকে ঘাড়ে ধরে অকুস্থলে হাজির করায় মনটা বেশ খারাপ ছিল। আমাকে বাবুর্চিও দেয়া হয়েছে। তাকে ভালো ভাত রান্না করতে বলায় সেভাবেই রান্না করছিল। মালিকের দারোগা কন্যার আগমন হলো। রান্নার আয়োজন প্রত্যক্ষ করার পর আমাকে বেশ জেরা করা হলো। তিনি পিতামাতার একমাত্র কন্যা। তার ছোট একজন মাত্র সহোদর আছে। 4 রুম বিশিষ্ট ঘরের পূর্ব পাশে লাগোয়া হলো দারোগা সাহেবের ঘর, অন্য পাশে তার পিতামাতার ঘর। ছোট ভাই বাইরের অঙ্গনে কাছারি ঘরে অধিষ্ঠান করে। দারোগা সাহেবা লন্ডন প্রবাসী জনৈক সুলতান মিয়া চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার গর্ভজাত 4 ও 7 বছরের 2টি কন্যা আছে। তার নাম কোহিনূর বেগম। 7 দিন না যেতেই তিনি আমাকে চিরকুট পাঠানো শুরু করলেন। সেগুলোর সারমর্ম হলো যে, সেই টাঙ্গাইল থেকে তুমি এখানে এসেছ? তোমাকে দেখার পর থেকেই আমার মরণ হচ্ছে। আমাকে তুমি জাদু কেন করেছ? আমার এখন উপায় কি হবে? মহিলাটি বেশ স্বাধীনচেতা এবং মুক্ত মনের দারোগা। তার মাতার কোনো সাড়া শব্দ শোনা যায় না। তার পিতা একজন নিরীহ এবং সজ্জন ব্যক্তি। ছোট ভাইটি জ্যেষ্ঠা ভগ্নীকে খুবই ভয় করে। ওদের সংসার চলে কোহিনূর বেগমের দৌলতে। তার লন্ডন প্রবাসী স্বামী প্রতি মাসে তাকে 40,000 করে টাকা পাঠাত। 3য় সপ্তাহ থেকে আমার বিপদ শুরু হলো। আমি যতক্ষণ রুমে থাকি, মহিলাটি যখন তখন এসে হাজির হয়। আমার মন খারাপ কিনা, স্ত্রী সন্তানদের জন্য কষ্ট হচ্ছে কিনা এসব জিজ্ঞাসাবাদ করে। সেদিন রাতের আহার পর্ব সমাধা করে শুয়ে পড়েছি। আমার ঘুম ভাঙানো হলো। হুকুম হলো দরজা খোলার। দরজা খুলতেই ভেতরে এসে সে দরজায় সিটকি নিয়ে আটকে দেওয়ার পর আমাকেও আটক করল। আমার নিঃশ্বাস ফুরিয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। বলল, কেন তুমি এখানে এসেছ? সুলতান মিয়ার আমি 2 নাম্বার বিবি। প্রথম বিবিকে নিয়ে সে লন্ডন থাকে। আমাকে মাসে মাসে টাকা দিয়েই সে খালাস। তোমাকে দেখার পর আমার সব কিছু ওলটপালট হয়ে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে এখন তোমার করে নাও। আমার কলিজায় ধুকধুক বেড়ে গেল। বললাম, দেখো, আমরা উভয়েই বিবাহিত। তোমারও সন্তান আছে, আমারও সন্তান আছে। আর আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। আমার পক্ষে অবৈধ কোনো কাজ করা সম্ভব নয়। মহিলাটি আমার কথা উপেক্ষা করে আমার পাশে শুয়ে পড়ল। ভয়ে আমার কাঠ অবস্থা। এই বুঝি মানিজ্জত যায়। আমাকে জড়িয়ে ধরে সে কেঁদে ভেসে যেতে লাগল। তার পিতামাতা বা ভাই টের পেলে আমার বিপদ হবে বলায় সে ফনা তুলে বলল, চুপ থাকো, কিচ্ছু হবে না।
অনেক অনুনয় বিনয় করে তাকে ফেরত পাঠাতে সক্ষম হলাম। আমাকে প্রায়ই বাইরে থাকতে হয়, 2, 4, 6, 8 দিন পর্যন্ত বাইরে থাকতে হয়। শ্রান্ত ক্লান্ত হয়ে ফিরে এসে মহিলাটির জেরার মুখে পড়তে হয়। স্নানান্তে আহার পর্ব সমাধা করে শুয়ে পড়তেই মহিলাটি ওপাশে শুয়ে পড়ে। আমার কাছে সবসময় লোকজন আসে, তারা কেউ দেখলে অসুবিধা হবে বললেও তাকে তাড়ানো যায় না। পরদিন রাত 10টার পর এসে আমার বুকের উপর শুয়ে পড়ল সে। মহিলাটিকে ভোগ দখল করার কোনো সমস্যাই ছিল না, অথচ সেটাই ছিল আমার সমস্যা। সে কান্না শুরু করতে আমি বললাম, তোমার স্বামীর সত্ত্ব আমাকে দিতে পারো না, সে পাপ করতে পারবো না আমি। কান্না ভুলে ফোঁস করতে করতে সে চলে গেল। পরদিন অসম্ভব এক বিপদকে নিয়ে এলো আমার সামনে। রাত 9টার পর এক তরুণী সহ আমার রুমে এলো সে। বলল, ও আমার বাল্যকালের সখী, এখনো বিয়ে হয়নি। আমার স্বামীর সত্ত্ব তোমাকে দিতে না করেছ, তাই ওকে এনেছি। আমার পরিবর্তে ওকে দিয়ে যাচ্ছি। ভয়ের কিছু নেই, সইকে অন্য কেউ না ভেবে আমাকেই পেয়েছ ভেবে নাও। এই বলে সে চলে গেল। আমার বোধশক্তি এলোমেলো হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই মেয়েটির সঙ্গে আলাপ শুরু করি। জানা গেল তারা বেশ গরিব। পিতা না থাকায় ভাইদের সংসারে তাকে বোঝারূপে থাকতে হচ্ছে। কোহিনূরের কাছ থেকে বহুবিধ সাহায্য নিতে হয় তাকে। তাই তার দাবি পূরণ করতেই সে নির্দ্বিধায় চলে এসেছে। তার কাছে অন্য কিছুই বিচার্য নয়, সব কিছুই সে বিনা দ্বিধায় করতে পারে। আমি একজন মানুষ এবং সংবেদনশীলতা বেশ গভীরভাবেই আমার মধ্যে ক্রিয়া করে। এই মেয়েটিকে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার পক্ষে পরাগমন করা সম্ভব ছিল না। তাই বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করে মেয়েটিকে বিদায় দিলাম। সাত সকালে কোহিনূর এসে বলল, এত অহংকার তোমার! আমাকে তুমি এভাবে অপমান করবে ভাবতেও পারিনি। আমার সই পরাজয়ের লজ্জায় কাঁদছে। আমি বললাম, এ তো পরাজয় নয় ম্যাডাম, তোমার ভালোবাসা যে কত বড় মাপের তা আমি ছাড়া আর কেউ পরিমাপ করতে সক্ষম হবে না। তোমাকে আমি স্যালিউট করছি। কাজের খাতিরে প্রাতরাশ পর্ব শেষ করে রওনা দেই। ফিরে আসি 16 দিন পর। আমাকে অসম্ভব সব ঝুঁকি নিয়ে কাজ করতে হতো। প্রচুর উৎকোচ সাধা হতো আমার কাজে, কিন্তু আমি যে গরিব সে গরিবই থেকে গিয়েছি। তাই আজ বিবেকের কোনো তাড়না আমার কোথাও নেই। 16 দিন পর ফিরে এসে জানলাম যে আমাকে বিমুক্ত করে দেওয়ার জন্য ঢাকা থেকে তার বার্তা এসেছে। আমি ফিরে যাব শুনে কোহিনূরের উথাল পাথাল শুরু হলো। রাতে এসে সে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। এমন হলো যে নিজের ওপর আস্থা না থাকলে হেরেই যেতাম। চোখের জলে আমার বুক ভিজিয়ে দিল সে। এক অসহায় নিঃস্ব নারীর সকল আকুতি ঝরিয়ে সে আমাকে কাঁদিয়ে ছাড়ল। আমার বুকে শুধু শুয়ে থাকার আকুতিটুকু মেনে নিতে হলো। চরম কষ্টের মধ্যে দুজনের রাত অতিক্রান্ত হলো। তার 4 দিন পর বিদায় নিলাম। দেখেছিলাম এক নারীর অশ্রু। কারো চোখে এত অশ্রু থাকে সেটা আমার জানা ছিল না। আজও সেই নারীর সেই অশ্রু আমার মানসপটে চিকচিক করে এবং আমাকে ব্যথাতুর করতে থাকে। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।